হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকের ক্লাসে শিখব 1 থেকে 20 পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ প্রথম যে 20টা মৌল আছে সেই 20টা মৌলের পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস এবং যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা আর যোজ্যতা। এটা রিকোয়েস্ট করছে অনেক দিন থেকে শিলা চ্যাটার্জি। তার জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই বলছে যে স্যার ইলেকট্রন বিন্যাসের ভিডিওটা ডিটেলসে একটু বলুন। তো দেখো, ইলেকট্রন বিন্যাস জানতে গেলে তোমাদের আগে প্রথম 20টা মৌলের পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে। একদম সিরিয়ালি পর পর জানতে হবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক। এখানে দেখো প্রথম 20টা মৌল লেখা আছে: হাইড্রোজেন, তারপর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই 20টা মৌলকে কিন্তু আমাদের পরপর মনে রাখতে হবে। মানে হাইড্রোজেন, হিলিয়াম এরকম হাত গুনে গুনে, হাইড্রোজেনের পরে লিথিয়াম চলে এলে কিন্তু হবে না। প্রথম থেকে 20টা মৌল পরপর মনে রাখতে হবে। তো যারা এই প্রথম থেকে 20টা মৌল পরপর মনে রাখতে পারছো না, তাদের জন্য নিচে ডেসক্রিপশানে কীভাবে শর্ট ট্রিক্সের সাহায্যে, কবিতার সাহায্যে, একটা ছোট্ট কবিতার সাহায্যে, এইরকম একটা কবিতা আছে: হাই হিল লিপস্টিক বেশবাসে বলচাল কানে নাকে অলঙ্কার ফুল কাটা নীললাল সৌরভ মগ্ন এলোচুল সিল্কি সিল্কি ফুরফুর শান্ত ক্লান্ত আগমনে পট জুড়ে কলির সুর। এই কবিতার সাহায্যে কিভাবে 1 থেকে 20 পর্যন্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক তোমরা ইজিলি মুখস্থ করতে পারবে, তার জন্য নিচে ডেসক্রিপশানে ভিডিও আছে, লিঙ্ক দেওয়া, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ডিটেলস ভিডিওটা। আজকের আলোচনা করব এদের ইলেকট্রন বিন্যাসের পদ্ধতিটা কেমন। দেখো, ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ইলেকট্রন বিন্যাস করতে গেলে আগে পরমাণুর গঠনটা একটু জানতে হবে। পরমাণুর গঠন মানে হলো পরমাণুর কেন্দ্র আর বাইরের কক্ষ। পরমাণুর কেন্দ্রে কি কি কণা থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। সাপোজ যদি একটা আমরা পরমাণুকে আঁকার চেষ্টা করি, তো পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন নিয়ে এই পুরো জিনিসটা হলো পরমাণুর কেন্দ্র, এইটা। এবার এর পরে পরমাণুর বাইরে আলাদা আলাদা এক একটা কক্ষ থাকে। সাপোজ এখানে মনে করো এই একটা কক্ষ, এর ঠিক তারপরে আর একটা কক্ষ, এর ঠিক পরে আর একটা কক্ষ, এইভাবে কক্ষগুলো থাকে। প্রথম কক্ষকে নাম দেওয়া হয় কে কক্ষ। প্রথম কক্ষকে নাম দেওয়া হয় কে। কেন কে থেকে, কেন এবিসিডি থেকে নাম দেওয়া হয় না, এটার কিন্তু কোনো সিগনিফিকেন্টলি ব্যাখ্যা নেই। কে থেকেই নাম দেওয়া হচ্ছে, তাই আমরাও কে থেকে নাম দিচ্ছি। কে, এল, এম, এইভাবে তারপরে আছে এন, এইরকমভাবে পরপর কক্ষগুলো কিন্তু থাকে। এবার এই যে বাইরের কক্ষগুলো, অর্থাৎ কে, এল, এম, এন, এই যে কক্ষগুলো, এই কক্ষগুলোতে কি থাকে? এই কক্ষগুলোতে ইলেকট্রন থাকে। কোনোটায় 2টো, কোনোটায় 4টে, কোনোটায় 6টা, কোনোটায় 8টা। কটা ইলেকট্রন থাকবে কটা কক্ষে, সেটা আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রের সাহায্যে আমরা কোন কক্ষে কটা ইলেকট্রন আছে সেইটা আমরা ইজিলি বের করতে পারবো। দেখো, সেটার সূত্রটা হলো 2n², অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান হলো 2n²। এই ফর্মুলাতে কোন কক্ষে কটা ইলেকট্রন থাকবে সেটা আমরা বের করব। তো কক্ষ মানে কি বললাম? কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, এইভাবে পরমাণুর বাইরে এক একটা কক্ষ থাকে। কে কক্ষ মানে হলো n = 1, মানে ফার্স্ট কক্ষ, তাই n এর মান হচ্ছে 1। n = 1 কার জন্য? না কে কক্ষের জন্য। যদি এল কক্ষ হয় তাহলে n = 2 হবে এল কক্ষের জন্য। তারপরে n = 3 হবে এম কক্ষের জন্য। এইভাবে পরপর কিন্তু কক্ষ যদি বাড়তে থাকে তাহলে n এর সংখ্যাও বাড়বে। 1 হবে, 2 হবে, 3 হবে, এইভাবে কক্ষগুলো বাড়বে। তো প্রথম দেখা যাক কে কক্ষে কটা ইলেকট্রন থাকে। কে কক্ষ মানে কত বললাম? n = 1। তাহলে 2 × 1² মানে 1, তার মানে হবে 2। অর্থাৎ কে কক্ষে ইলেকট্রন থাকে 2টো। এল কক্ষে, এটা কে কক্ষে, এটা কে কক্ষে। এল কক্ষে কটা ইলেকট্রন থাকে? এল কক্ষে থাকে, দেখো ইলেকট্রন সংখ্যা কিভাবে, 2 × n², এই ফর্মুলাতে। তাহলে এল কক্ষ মানে কি? এল কক্ষ মানে হচ্ছে n = 2।
n ইকুয়াল টু 2, এই দেখো n ইকুয়াল টু 2, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4, মানে 8টা ইলেকট্রন থাকে এল কক্ষে। বোঝা গেল? এম কক্ষে কটা ইলেকট্রন থাকবে? একই রকমভাবে 2 ইন্টু 3 স্কোয়ার মানে 2 ইন্টু 9 মানে কত? 18টা এম কক্ষে থাকবে এইটা। তো এইভাবে ইলেকট্রনগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন এই যে থাকে, যেটা বলছি না 2, 1, এই যে 2, 8, 18, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম। এর কম থাকতে পারে কিন্তু এর বেশি থাকতে পারবে না। ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা হচ্ছে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 18টা। বোঝা গেল? এইবার আমরা দেখব 1 থেকে যে 20 পর্যন্ত মৌলগুলো আছে এদের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখব। 1 থেকে 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আমরা দেখব। দেখো, প্রথম আছে হাইড্রোজেন। প্রথম আছে কি? হাইড্রোজেন। তো হাইড্রোজেনের কটা ইলেকট্রন সংখ্যা? এটাই হচ্ছে, যেটাই তার পরমাণু ক্রমাঙ্ক। একটা কথা বলি তোমাদের, যেটা পরমাণু ক্রমাঙ্ক সেটাই তার স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা। কেন স্বাভাবিক অবস্থায় কথাটা বলছি? কারণ অস্বাভাবিক অবস্থা আছে, কখনো যদি এই হাইড্রোজেনকে হিট দেওয়া যায় বা এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন বের করে নেওয়া হয় বা হাইড্রোজেনের মধ্যে আর একটা ইলেকট্রন প্রবেশ করানো হয়, তখন ইলেকট্রন সংখ্যা কমে যাবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় কোনো যদি ইলেকট্রন না বের করি বা কোনো ইলেকট্রন যদি না প্রবেশ করাই, তাহলে কিন্তু এদের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। তো এটাই প্রোটন সংখ্যা, মানে যেটাই পরমাণু ক্রমাঙ্ক এটাই প্রোটন সংখ্যা, আবার এটাই ইলেকট্রন সংখ্যা। তো এবার দেখা যাক ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাস করলে কি হয়। ইলেকট্রন বিন্যাস করলে দেখো, প্রথম আছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের তাহলে কটা কক্ষ হবে? হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, তার মানে কে কক্ষে হবে একটাই ইলেকট্রন। বুঝে গেল? একই রকম ম্যাক্সিমাম কে কক্ষে তো 2টো থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু একটা আছে তাই 1 হয়ে গেল। হিলিয়ামের ক্ষেত্রে কি হবে? দেখো, 2টো ইলেকট্রন আছে। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, মানে 2টো ইলেকট্রন আছে। 2টো ইলেকট্রন থাকা মানে কে কক্ষে তো ম্যাক্সিমাম 2টো থাকতে পারে। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কি হবে না, ওই কে কক্ষেই 2টো হয়ে যাবে। বোঝা গেল? তারপরে দেখো লিথিয়াম। লিথিয়ামের 3টে। লিথিয়ামের 3টে মানে দেখো, কে কক্ষে তো আমি প্রথম কক্ষে 3টে দিতে পারবো না, কারণ কে কক্ষে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 2টো। এল কক্ষে ম্যাক্সিমাম থাকতে পারে 8টা, এম কক্ষে ম্যাক্সিমাম থাকতে পারে 18টা। তাহলে কে কক্ষে যদি আমি 2 দিয়ে দিই, 2-এর বেশি 3 দিতে পারছি না, তার মানে কিন্তু এর ইলেকট্রন আছে দেখো 3টে, মানে আর একটা এক্সট্রা আছে। তাহলে সেটা কোথায় চলে যাবে? পরের কক্ষে। তার মানে এটা কে কক্ষ, এটা এল কক্ষ। তাহলে এক্ষেত্রে 2টো কক্ষপথ হবে এবং লাস্ট কক্ষটা হবে এল কক্ষ। এল কক্ষে একটা থাকবে। একই রকমভাবে দেখো বেরিলিয়াম। বেরিলিয়ামের 4টে। বেরিলিয়ামের ক্ষেত্রে কি হবে? প্রথম কক্ষে 2টো হবে, মানে কে কক্ষে 2টোর বেশি থাকতে পারে না, ম্যাক্সিমাম 2টো। তারপরে আবার এল কক্ষে হয়ে যাবে 2টো, তার মানে কে কক্ষে 2টো, এল কক্ষে 2টো, 4টে হয়ে গেল। বোরনের ক্ষেত্রে কি হবে? কে কক্ষে 2টো, এল কক্ষে 3টে। দেখো, এল কক্ষে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, তাহলে 3টে দিলে তো কোনো অসুবিধাই নেই। তারপরে দেখো কার্বন। কার্বনের ক্ষেত্রে কি হবে? 2, 4। তারপরে নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? 7টা, তার মানে 2, 5। কোনো অসুবিধা নেই, কারণ এল কক্ষে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে। ম্যাক্সিমাম 8টা থাকতে পারে। কেন? এল কক্ষ মানে কি? এল কক্ষ মানে হলো n ইকুয়াল টু 2, তার মানে 2 ইন্টু 2 স্কোয়ার। এটাই তো ফর্মুলা ছিল, 2 ইন্টু 2 স্কোয়ার মানে 2 ইন্টু 4 মানে 8টা। তারপরে দেখো অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন সংখ্যা, তার মানে 2, 6। কোনো অসুবিধা নেই। তারপরে দেখো ফ্লোরিনের ক্ষেত্রে 9টা, 2, 8, সরি 2, 7। তারপরে দেখো নিয়ন। নিয়নের ক্ষেত্রে 10টা মানে 2, 8 হয়ে গেল। দেখো, এল কক্ষে ম্যাক্সিমাম যেহেতু 8টা থাকতে পারে, তাই ম্যাক্সিমাম 8টা এখানে লিখে দিলাম। হলো। তারপরে দেখো 11 নম্বর, অর্থাৎ সোডিয়াম। যেই সোডিয়াম চলে এলো, দেখো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। তো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যদি 11 হয়, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 2, 8। 8-এর বেশি তো থাকতে পারে না। আমরা এখানে তো যদি দিয়ে দিই 9, যদি দিয়ে দিই তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ দেখো এল কক্ষে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে। এল কক্ষে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, কিন্তু এখানে আমরা 9 দিয়েছি, তাহলে এটা ভুল। 9 হবে না, এখানে কি হবে? 8।
কিন্তু দেখো 8 2 10 হলো, বাকি তো এখনও একটা ইলেকট্রন আছে, কারণ সোডিয়ামের 11টা। তাহলে কি হবে, পরের কক্ষে একটা থাকবে। পরের কক্ষ মানে এটা হয়ে যাবে এম কক্ষ, এটা কে, এটা এল কক্ষ, এটা এম কক্ষ। বোঝা গেল? তার মানে এর ক্ষেত্রে 3টে কক্ষপথ হয়ে যাবে, সোডিয়ামের 3টে কক্ষপথ হয়ে যাবে এবং শেষ কক্ষপথটার নাম হলো এম কক্ষ। একই রকমভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে, দেখো 2 8 আবার এম কক্ষে 2টো, কারণ এম কক্ষে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, 18টা, ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকতে পারে। তারপরে দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে, 2 8 3। বোঝা গেল? সিলিকনের ক্ষেত্রে কি হবে, 2 8 4। ফসফরাসের ক্ষেত্রে কি হবে, 2 8 5। তারপরে দেখো সালফারের ক্ষেত্রে কি হবে, 2 8 6। ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, 2 8 7। এইবার দেখো আর্গনের ক্ষেত্রে 2 8 8, ম্যাক্সিমাম হয়ে গেল 2 8 8। এইবার দেখো পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, 19টা। পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা যেই 19, তার মানে এটাকে আমরা ইলেকট্রন বিন্যাস করলে এইভাবে লিখতে পারি। এই দুটোর দিকে ভালো করে চোখ দাও, পটাশিয়াম আর ক্যালসিয়াম। পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, 19। তাহলে 19কে যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখতে পারি, 2 8 8 2 10টা হয়ে গেল, বাকি 9টা থাকে। কারণ এম কক্ষে তো স্যার আপনি বলেছেন এম কক্ষে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, তো তাই 8 2 10টা হয়ে গেল, আর বাকি যে 9টা সেটা এম কক্ষে দিয়ে দিলাম, কারণ এম কক্ষে তো ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, তাহলে 9টা থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ অষ্টক সূত্র বলে একটা সূত্র আছে, সেটা বলছে যে কোনো পরমাণুর বাইরের কক্ষে 8টা ইলেকট্রনের বেশি থাকবে না। 8টা পর্যন্ত ঠিক আছে, আচ্ছা, কিন্তু 8টার বেশি থাকবে না। কোনো পরমাণুর বাইরের কক্ষে 8টা ইলেকট্রনের বেশি থাকবে না, একদম বাইরের কক্ষে। মাঝখানের কক্ষে 8টা থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরের কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তো যেহেতু এটা 9 মানে 8-এর বেশি ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাই এই 9টা কেটে গিয়ে হবে 8 1, এইভাবে ভাগ হয়ে যাবে। থাকতে পারে কটা, থাকতে পারে 18টা। যদি এরম প্রশ্ন আসে যে এম কক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, তখন হবে 18টা। কিন্তু ইলেকট্রন বিন্যাস করার সময় এম কক্ষে 9টা ইলেকট্রন থাকবে না, কারণ বলছে কি না, অষ্টক সূত্র বলছে যে কোনো পরমাণুর বাইরের কক্ষে 8টা ইলেকট্রনের বেশি থাকবে না, কারণ 8টা ইলেকট্রন হচ্ছে বেশি স্টেবল, মানে ওকে বেশি দিলে নেবে না, 8টাই হচ্ছে ও ম্যাক্সিমাম স্টেবল। সেই জন্য ও যে এক্সট্রা একটা আছে সেটাকে ও অন্যদিকে ঠেলে দেবে, যে আমরা 8 জন মিলে একটা গ্রুপ হয়ে থাকি, তুই একা চলে যা অন্যদিকে। বোঝা গেল? ক্যালসিয়ামের ক্ষেত্রেও কি হবে, 2 8 8 দিয়ে 10টা হয়ে গেল, 10টা, এখানে 10টা হয়ে গেলে 20টা হয়ে যাওয়ার কথা, কিন্তু 10টা এই যে বললাম বাইরের কক্ষে 8টার বেশি থাকবে না, তখন এই 10 ভেঙে গিয়ে কি হয়ে যাবে, 8 আর 2। এই দুটো জিনিস একটু মনে রাখবে, পটাশিয়াম আর ক্যালসিয়াম ব্যতিক্রম। বোঝা গেল? বাইরের কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে সোডিয়াম আর ক্যালসিয়ামের, পটাশিয়াম আর ক্যালসিয়ামের কটা কক্ষ হলো, দেখো 4টে কক্ষ হয়ে গেল এদের, কে এল এম এন, 4টে কক্ষ। এদের বাইরের কক্ষটা কি, এন কক্ষ। বোঝা গেল? এবার দেখো আমরা যেটা জানবো আরও, যেটা পরমাণু ক্রমাঙ্ক তো হয়ে গেল, জেনে গেলাম 1 থেকে 20 পর্যন্ত। তোমরা যারা জানো না, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, একটা আবৃত্তির সাহায্যে বা কবিতার সাহায্যে তোমরা কীভাবে ইজি মনে রাখবে সেটা দেখে নাও। এরপর দেখো ইলেকট্রন বিন্যাস, এটাও হয়ে গেল। এবার বলছে যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা। আগে জানতে হবে যোজক কক্ষটা কোনটা। যোজক কক্ষ মানে হলো পরমাণুর একদম বাইরের কক্ষ, কিচ্ছু তাকানোর দরকার নেই, পরমাণুর বাইরের কক্ষ, প্রত্যেকটা পরমাণুর বাইরের কক্ষ, সেটাই হচ্ছে যোজক কক্ষ। তো প্রত্যেকটা পরমাণুর বাইরের কক্ষ কি আছে, দেখো প্রত্যেকটা পরমাণু, হাইড্রোজেনের 1টা, হিলিয়ামের 2টো, লিথিয়ামের 1টা বাইরের কক্ষটা, বেরিলিয়ামের 2টো, বোরনের 3টে, কার্বনের 4টে, নাইট্রোজেনের 5টা, অক্সিজেনের 6টা, এইভাবে একদম বাইরের কক্ষে যেটা। দেখো ফসফরাসের 5টা। যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা, যোজক কক্ষ মানে হলো বাইরের কক্ষ, একদম বাইরের কক্ষ। যদি বলে ক্যালসিয়ামের যোজক কক্ষে ইলেকট্রনের সংখ্যা কি, 2টো। বোঝা গেল? এটাই হলো বাইরের কক্ষ, যেটাই বাইরের কক্ষ সেটাই যোজক কক্ষ, বাইরের কক্ষটাই হলো কি, যোজক কক্ষ।
যোজক কক্ষ। বোঝা গেল? তো এই গেল আজকের ক্লাস। এই সম্বন্ধে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।